গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা এই সব দিন রাত্রি। আজ দ্বিতীয় পর্ব। রফিক বেল টিপে দাঁড়িয়ে রইল। কুকুরটা বড় বিরক্ত করছে তাকে, শুঁকে শুঁকে দেখছে। সে বহু কষ্টে কুকুরটার পেটে প্রচণ্ড একটা লাথি দেবার ইচ্ছা দমন করল। কলিং বেল নষ্ট কিনা বোঝা যাচ্ছে না, কারোর কোনো সাড়া নেই। রফিক দ্বিতীয়বার বেল টিপল। তাকে অবাক করে দরজা খুলল শারমিন। শারমিনকে আজ অন্য দিনের চেয়েও অনেক বেশি সুন্দর লাগছে। নিজের বাড়িতে আছে বলেই হয়তো চেহারায় কোনো কাঠিন্য নেই। চুল বাঁধা নয়, পিঠময় ছড়ানো, সাধারণ একটা সুতির শাড়ি এলোমেলো করে পরা। রফিক বলল, চিনতে পারছেন তো? চিনতে পারবো না কেন? আসুন, ভেতরে আসুন। রফিক হড়বড় করে বলল, আগামসি লেনে এসেছিলাম একটা কাজে, তারপর ভাবলাম এত কাছে যখন এসেছি তখন বরং দেখেই যাই। ভালো করেছেন। আমি যে এখানে থাকি সেটা জানলেন কিভাবে? রফিক জবাব দিল না। মাথা ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক দেখতে লাগল। বসার ঘরটা তেমন জমকালো না, বরং বলা যেতে পারে বেশ সাধারণ। বেতের 3টি সোফা, পাশে ছোট ছোট কফি টেবিল, কার্পেটটিও বিবর্ণ, বাড়ির সঙ্গে খাপ খায় না। শারমিন হাসি মুখে বলল, এত মন দিয়ে কি দেখছেন? আপনাদের বসবার ঘরটা আরও জমকালো হবে ভেবেছিলাম। এটা ড্রয়িং রুম না, এটা হচ্ছে এন্ট্রি রুম, বসবার ঘরে ঢুকবার আগের ঘর। বলেন কি? ব্রিটিশ আমলের বাড়ি তো, ওদের মতো করে বানানো হয়েছে। এমনকি বসবার ঘরে একটা ফায়ারপ্লেস পর্যন্ত আছে। মাই গড! আসুন আপনাকে দেখাই। বসবার ঘরে ঢুকে রফিকের মন খারাপ হয়ে গেল। কেন একজন মানুষের এত বেশি টাকা থাকবে এবং অন্য একজনের পকেটে থাকবে 2টি 5 টাকার নোট, যার একটি ছেঁড়া বলে চালানো যাচ্ছে না? শারমিন বলল, এবার পছন্দ হয়েছে বসবার ঘর? তাহলে মুখ এমন গম্ভীর করে আছেন কেন? ক্লাসে তো আপনার কথার যন্ত্রণাতে সবাই অস্থির। রফিক ফ্যাকাশে ভাবে হাসল। বসুন, দাঁড়িয়ে আছেন কেন? রফিক বসল। বসতে বসতে বলল, আপনারা এতটা বড় লোক আমি বুঝতে পারিনি। বুঝতে পারলে আসতেন না? রফিক সে প্রশ্নের জবাব না দিয়ে বলল, আপনার এখানে একটা সিগারেট খাওয়া যাবে? যাবে না কেন? এটা তো আর মসজিদ না, খান। তারপর বলুন, কোনো কাজে এসেছেন না এমনি এসেছেন? শারমিনের মুখ হাসি হাসি। রফিক বেশ অবাক হল। এই মেয়েটি ক্লাসে প্রায় কোনো কথাই বলে না। ছেলেরা কেউ কাছে গেলে চোখ মুখ কঠিন করে রাখে, অথচ এখন কেমন সহজ স্বাভাবিক ভঙ্গিতে কথাবার্তা বলছে। আরেকটি জিনিস দেখেও রফিক অবাক হল। শারমিনের পায়ে স্পঞ্জের স্যান্ডেল। 7-8 টাকায় যেসব পাওয়া যায় সেসব। তার ধারণা, এইরকম বাড়িতে যারা থাকে তারা ঘরে সাধারণত জয়পুরি ঘাসের স্যান্ডেল পরে। শারমিন বলল, চুপ করে আছেন কেন, বলুন। কোনো কাজে এসেছেন? না, কোনো কাজে আসিনি। গল্প করবার জন্য এসেছেন? হ্যাঁ। বেশ, গল্প করুন। এমন স্টিফ হয়ে আছেন কেন? আমার মনে হয় এই ড্রয়িং রুমটায় আপনি ঠিক ইজি ফিল করছেন না। আমার নিজের একটা বসার ঘর আছে, আমি আমার মতো করে সাজিয়েছি। চলুন ওখানে গিয়ে বসি। এই ঘরটা আমার নিজেরও ভালো লাগে না, কেমন যেন স্টাফড মনে হয়। শারমিনের নিজের বসবার ঘরে ঢুকবার সঙ্গে সঙ্গে ট্রলিতে করে একটি কাজের মেয়ে চা নিয়ে এলো। চমৎকার একটি রূপোর থালায় ফ্রুট কেক, অন্য একটি প্লেটে শিউলি ফুলের মতো ধবধবে সাদা সন্দেশ। এই সন্দেশ ঘরে তৈরি, আমাদের রমেশ ভাইয়ের করা। একবার খেলে সারা জীবন মনে থাকবে। এর একটি নাম আছে, নামটি আমার দেয়া, গোলাপ বাহার। সন্দেশে গোলাপের গন্ধ আছে। খাবার জিনিসে ফুলের গন্ধ আমার ভালো লাগে না। ফুলের গন্ধ থাকবে ফুলে, সন্দেশে থাকবে সন্দেশের গন্ধ। শারমিন খিলখিল করে হেসে উঠল। এত সুন্দর হয় মানুষের হাসি। রফিক তাকিয়ে রইল মুগ্ধ চোখে। আপনি খুব ভালো দিনে এসেছেন। আজকে আমার জন্মদিন।
এই কেক অবশ্যই জন্মদিনের কেক না। জন্মদিনের কেক বাবা সন্ধ্যাবেলা নিয়ে আসবেন। আপনি নিশ্চয়ই সন্ধ্যা পর্যন্ত থাকবেন? না না, আমি এখন উঠব। রফিক উঠে দাঁড়াল। এখনই উঠবেন কি? চাই তো শেষ করেননি। অনেক দূর যেতে হবে। কত দূর? অনেক দূর। আমরা থেকে কল্যাণপুর, শহরের বাইরে। শারমিন মুখ টিপে বলল, ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড? না, সেরকম কিছু না, ওইদিকে বাড়ি ভাড়া কম। আচ্ছা, যাই তাহলে। 1 মিনিট দাঁড়ান, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি আপনাকে পৌঁছে দেবে। না না, পৌঁছে দিতে হবে না। দাঁড়ান তো, এরকম করছেন কেন? রফিককে পৌঁছে দেবার জন্য চমৎকার লাল রঙের একটা গাড়ি বের হল। রফিক বিব্রত বোধ করতে লাগল। শারমিন হাসি হাসি মুখে বলল, আবার যদি কখন আপনার বন্ধুর বাড়িতে আসেন তাহলে এদিকে আসতে পারেন, আমি খুশি হব। কেউ কখনো আসে না। আসে না কেন? খুব যাদের টাকা পয়সা আছে তাদের কেউ পছন্দ করে না। আমার বন্ধুবান্ধবরা একবার এসে আর দ্বিতীয়বার আসতে চায় না। আজ আমার জন্মদিন, অথচ আমি কাউকে আসতে বলিনি, আপনি হঠাৎ করে এলেন। রফিক ইতস্তত করে বলল, আপনার জন্য একটা বই এনেছিলাম। শারমিন অবাক হয়ে বলল, আমার জন্যে? কেন? রফিক জবাব দিতে পারল না। পলিথিনের ব্যাগে মোড়া বইটি এগিয়ে দিল। একটা কবিতার বই, এই বসন্তে। সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে বইটিতে লেখা শারমিনের জন্মদিনে। তার মানে জন্মদিনের কথাটা রফিক জানত। রফিক বলল, যাই শারমিন। শারমিন কিছু বলল না। সে বড়ই অবাক হয়েছে এবং তার কেমন যেন লজ্জা লজ্জাও করছে। কোথায় যেন সূক্ষ্মভাবে মন খারাপ হবার মতো একটা ব্যাপার ঘটে গেছে। সে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। এই ছেলেটিকে সে পছন্দ করে, দারুণ হুজুগে ছেলে। সারাক্ষণই একটা না একটা হইচই নিয়ে আছে। গত মাসে সে হঠাৎ ঘোষণা করল, এটা হচ্ছে সাম্যের যুগ। কবি নজরুলের ভাষায় পুরুষ রমণীতে কোনো ভেদাভেদ নেই। কিন্তু এই আমাদের ক্লাসেই ব্যাপারটা উল্টো। এই ক্লাসের সবকটা মেয়ে প্রথম দিকের দুসারি চেয়ারে এসে বসবে। এই দুসারি ওদের জন্য রিজার্ভ। এটা এখন থেকে বাতিল। মেয়েদের জন্য আর আলাদা কোনো জায়গা থাকবে না। যে আগে আসবে সে আগে বসবে। ক্লাসের সব ছেলেরা হৈ হৈ করে তাকে খুব সাপোর্ট দিল। কাজের সময় সবাই পিছিয়ে গেল। শুধু রফিককে দেখা গেল মেয়েদের মাঝখানে বই খাতা নিয়ে গম্ভীর হয়ে বসে আছে। স্যার অবাক হয়ে বললেন, কি ব্যাপার, তুমি এদের মধ্যে কেন? ক্লাসে দারুণ হাসাহাসি শুরু হয়ে গেল। স্যার বিরক্ত হয়ে বললেন, যাও যাও, নিজের জায়গায় গিয়ে বসো। সবার চেষ্টা কিভাবে মেয়েদের বিরক্ত করা যায়, এটা ভালো না। মেয়েদের দিকে মন দেবার সময় পরে অনেক পাবে, এখন পড়াশোনার দিকে মন দাও। আবার হাসির ঝড় উঠল। আবার একদিন সে ডায়াসে উঠে গম্ভীর গলায় এক বক্তৃতা দিয়ে বসল। আমরা ছেলেদের তুই তুই করে বলি, অথচ মেয়েদের বলি আপনি করে। আজ এই 12ই সেপ্টেম্বর সকালবেলা আমি ঘোষণা করছি, এখন থেকে আমরা মেয়েদেরও তুই করে বলবো। ক্লাসের নাসরিন হচ্ছে সবচেয়ে গম্ভীর ধরনের মেয়ে। মেয়ে না বলে বলা উচিত মহিলা। 2টি বাচ্চা আছে তার। রফিক নাসরিনের কাছে গিয়ে বলল, নাসরিন, তুই কেমন আছিস? নাসরিন রেগে মেগে অস্থির। চোখ মুখ লাল করে বলল, আমার সঙ্গে ফাজলামি করবেন না। মেয়েদের তুই ডাকার ব্যাপারটা এখানেই চাপা পড়ে গেল। এক ধমকেই উৎসাহ মিইয়ে গেল রফিকের। কত বিচিত্র ধরনের মানুষই না আছে। শারমিন অলস ভঙ্গিতে বাড়ির পেছনের দিকে রওনা হল। সেখানে 3টা বড় বড়ই গাছ আছে। রোদের মধ্যে হাঁটতে ভালোই লাগছে। বিশাল অ্যালসেশিয়ানটি আসছে তার পেছনে পেছনে। শারমিন তার দিকে তাকিয়ে বলল, হ্যালো মাটি সাহেব। কুকুরটি লেজ নাড়াল। চমৎকার একটি সকাল, কি বলো মাটি? মাটি মাথা নাড়ল, যেন সে শারমিনের কথার অর্থ বুঝতে পারছে। চমৎকার একটি সকালে সম্পূর্ণ অকারণেই মাঝে মাঝে মানুষদের মন খারাপ হয়, তাদের কিছুই ভালো লাগে না। তোমাদেরও কি সেরকম হয়? মাটি সাহেব লেজ নাড়াল, যার কোনো অর্থ বোঝা গেল না। কুল গাছে হেলান দিয়ে পা ছাড়িয়ে বসে থাকলে কেমন হয়? শারমিন তাই করল।
মাটি সাহেবের বসে থাকার পরিকল্পনাটা মনে ধরল না। সে রওনা হল গেটের দিকে। গাছ ঝেপে কুল হয়েছে, পাকা কুলের গন্ধে মম করছে চারদিক। খাবার লোক নেই। প্রকাণ্ড এই বাড়িতে তারা দুটি মাত্র মানুষ, সে এবং বাবা। 4-5 জন কাজের মানুষ আছে, ড্রাইভার এবং দারোয়ান আছে, কিন্তু ওদের থাকার জায়গা ভিন্ন। গেটের কাছে তাদের জন্য বড় একটা ঘর তৈরি আছে। সবকিছুই মানুষের অভ্যাস হয়ে যায়। এই বিরাট বাড়িতে কত দীর্ঘদিন ধরেই তারা দুজন থাকছে। খুব ছোটবেলায় সে ঘুমাতো বাবার সঙ্গে। কোনো কোনো রাতে ভয়ানক সব স্বপ্ন দেখে জেগে উঠে কাঁদত। বাবা বলতেন, এই তো আমি তোমার হাত ধরে আছি, কোনো ভয় নেই। স্বপ্ন দেখেছ? কি স্বপ্ন মা? ভূতের স্বপ্ন। দূর পোকামে, ভূত আছে নাকি পৃথিবীতে? ভূত প্রেত বলে কিছু নেই। বাতি জ্বালিয়ে রাখো বাবা। বাবা বাতি জ্বালিয়ে দিতেন। বাথরুম করব। তিনি তাকে কোলে করে বাথরুমে নিয়ে যেতেন। শারমিনের প্রায়ই মনে হয় পৃথিবীর কোনো বাবা বোধহয় তার বাবার মতো নয়। কোনো বাবা তার মেয়েকে এতটা ভালোবাসেন না। সেই কবে শারমিনের মা মারা গেলেন। বাবা তখন যুবক মানুষ, 27-28 বছর বয়স, কিন্তু মেয়ের কষ্ট হবে এই ভেবে দ্বিতীয়বার বিয়ে করলেন না। তার অর্থবিত্ত কোনো কিছুর অভাব ছিল না। ইচ্ছা করলেই তিনি মেয়ের দেখাশোনার জন্যে কয়েক ডজন কাজের লোক রাখতে পারতেন। তাও তিনি করেননি। মেয়ের প্রতিটি প্রয়োজন নিজে মেটাতে চেষ্টা করেছেন। রোজ নিজে তাকে স্কুলে নিয়ে যেতেন, ক্লাস শেষ হলে বাড়িতে ফিরিয়ে আনতেন। ম্যাট্রিক ক্লাস পর্যন্ত সন্ধ্যার পর পড়া দেখিয়ে দিয়েছেন। মায়ের ভালোবাসার অভাব তিনি একা মেটাতে চেষ্টা করেছেন। কিন্তু কিছু কিছু অভাব আছে যা কিছুতেই বোধহয় মেটে না, চাপা পড়ে থাকে শুধু। আফামনি, আপনার টেলিফোন। কে করেছে? বড় স্যার। শারমিন উঠে গিয়ে টেলিফোন ধরল। কি করছিলে মামুনি? কিছু না, কুলগাছের নিচে বসে রোদ পোহাচ্ছিলাম। বন্ধুবান্ধব কাউকে আসতে বলেছ? না বাবা, আমরা দুজনেই জন্মদিন করব। তুমি কখন আসবে? 7টার মধ্যে এসে পড়ব। খুব বেশি দেরি হলে 7:30? না, এতটা দেরি করলে চলবে না। তোমাকে আসতে হবে 6টার মধ্যে। আজ রাতে আমরা কি বাইরে খাচ্ছি? না, ঘরেই খাবো। আমি রান্না করছি বাবা। চমৎকার। কি রান্না হচ্ছে? তা বলবো না, একটা সারপ্রাইজ আছে। খাওয়া যাবে তো মা? যাবে, যাবে না কেন? রহমান সাহেব হাসতে লাগলেন। শারমিন বলল, তুমি কিন্তু 6টার মধ্যে আসবে। হ্যাঁ, আসব। আর শোনো মা, আমেরিকা একটা কল বুক করে সাব্বিরের সঙ্গে কথা বলো। শারমিন লজ্জিত স্বরে বলল, কেন? জন্মদিন উপলক্ষে কথা বলা? সে তো উনি আমাকে করবেন, আমি কেন করব? তাও তো ঠিক। তুমি আসছো তো বাবা সন্ধ্যা 6টার মধ্যে? হ্যাঁ। আমি কিন্তু 5টার সময় আবার তোমাকে টেলিফোন করব মনে করিয়ে দেওয়ার জন্যে। ঠিক আছে, মনে করিয়ে দিও। শারমিন টেলিফোন রেখে দিল এবং প্রায় সঙ্গে সঙ্গেই আমেরিকায় একটা কল বুক করল। সেখানে এখন বাজে রাত 12টা। সাব্বিরকে পাওয়া যাবার কথা। শারমিন একবার ভাবল, নিজের পরিচয় না দিয়ে খানিকক্ষণ কথাবার্তা বললে কেমন হয়। হ্যালো, কে? গলা শুনে বুঝতে পারছেন না কে? ও শারমিন, কি ব্যাপার? কোনো ব্যাপার নেই। আপনার গলা এমন লাগছে কেন? কেমন লাগছে? ভাঙা ভাঙা। মনে হয় কোনো কারণে খুব কান্নাকাটি করেছেন। কি যে পাগলের মতো কথা বলো। শারমিন খিলখিল করে হাসল। হাসি থামিয়ে গম্ভীর গলায় বলল, আপনাকে লিখেছিলাম কয়েকটা সায়েন্স ফিকশন পাঠাতে, আপনি পাঠিয়েছেন ভূতের উপন্যাস। স্টিফেন কিং পাঠিয়েছি, খুব ভালো লেখা। ভূতের গল্প পড়ে শেষে রাতে ভয়ে মরি আর কি। আপনি সায়েন্স ফিকশন পাঠাবেন, আজিমভের নতুন কোনো বই। ঠিক আছে। আর শোনো, তোমাকে যে একটা জিনিস পাঠাতে বলেছিলাম সেটা তো পাঠালে না? শারমিন লজ্জায় লাল হয়ে গেল। ওইসব পাঠানো যাবে না।
যাবে না বললে হবে না, পাঠাবে। শারমিন কথা ঘোরাবার জন্য বলল, আজ কিন্তু আমার জন্মদিন। তাই নাকি? মাই গড, আমার মনেই ছিল না। তা থাকবে কেন? আচ্ছা, রেখে দিচ্ছি। না, রাখবে না, অনেক কথা আছে। শারমিন হাসল। শাহানার স্যার এসেছেন। শাহানা অনেকক্ষণ ধরে উসখুস করছে। ভাবির এসে কাছেই কোথাও বসবার কথা, কিন্তু ভাবি আসছে না। স্যার ভারী গলায় বললেন, এত ছটফট করছে কেন? কি হয়েছে? কিছু হয়নি স্যার। তাহলে মন দিয়ে শোনো কি বলছি। এ কিউব প্লাস বি কিউব। স্যার আমি একটু আসছি। শাহানা উঠে রান্নাঘরে গেল। নীলু ভাত চড়িয়েছে। সাধারণত সন্ধ্যার আগেই ভাত হয়ে যায়, আজ দেরি হচ্ছে। বাসাবো থেকে নীলুর এক খালা শাশুড়ি এসেছিলেন, মাত্র কিছুক্ষণ আগে গেলেন। ভাবি, কি ব্যাপার? একটু এসে বসো না ভাবি, স্যার এসেছেন। ভাত চড়িয়েছি শাহানা, বাবাকে বলো। বাবা রশিদ সাহেবের সঙ্গে কথা বলতে গেছেন। স্যারকে বলে দিই আজ পড়ব না। ঠিক আছে, তোমার যদি পড়তে ইচ্ছে না করে বলে দাও। শাহানা দাঁড়িয়ে রইল। কি আর কিছু বলবে? তুমি এসে বলে দাও না ভাবি। আমি কেন? শাহানা ইতস্তত করে বলল, বলে দাও, আমি আর তার কাছে পড়ব না। আজও সেরকম হয়েছে ভাবি। ভুলে হয়, সামান্য জিনিসটাকে অত বড় করে দেখছ কেন? শাহানা অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, ভুলে না ভাবি। ঠিক আছে, চলো বলবো নাকে। আমি যাব না, তুমি একা গিয়ে বলবে। আর পড়াতে হবে না শুনে মাস্টার সাহেব কিছু বললেন না। নীলুর ধারণা ছিল জিজ্ঞেস করবেন কেন, কিন্তু তিনি কিছু জিজ্ঞেস করলেন না। আপনার পাওনা টাকাটা আপনি সামনের মাসের 3 তারিখে এসে নিয়ে যাবেন। মাস্টার সাহেব উঠে দাঁড়ালেন। বসুন, চা খেয়ে যান। মাস্টার সাহেব সঙ্গে সঙ্গে বসলেন। শাহানা নিজেই চা এনে দিল। চায়ের সঙ্গে দেবার মতো কিছু ছিল না, শুধু চা দিতে শাহানার লজ্জা লাগছিল। মাস্টার সাহেব খুব আগ্রহ করে চা খেলেন। মৃদুস্বরে বললেন, যাই শাহানা, মন দিয়ে পড়বে। শাহানার মন খারাপ হয়ে গেল। এমন একজন ভালো টিচার, কিন্তু কি বাজে একটা স্বভাব। নিশ্চয়ই আরও অনেক জায়গা থেকে তাকে এভাবে বিদায় নিতে হয়েছে। শাহানা রাজের বই নিয়ে বসতে ইচ্ছে করছে না। রান্নাঘরে গিয়ে ভাবির সঙ্গে গল্প করতে ইচ্ছে করছে, কিন্তু এখন সেখানে মা আছেন। রান্নাঘরে গেলেই মাস্টার কেন চলে গেল সেই প্রশ্ন উঠবে। শাহানার ঠিক এই মুহূর্তে কোনো প্রশ্নের জবাব দিতে ইচ্ছা করছে না। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল মা চড়া গলায় চেঁচাচ্ছেন, মনটা কত ছোট দেখো বৌমা, বাবুর মুখ দেখে 10টা টাকা দিয়ে গেল, তাও ময়লা একটা নোট, হাতে নিলে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হয়। বাদ দেন মা। কেন বাদ দেব? তার নাতনির মুখ দেখে 150 টাকা খরচ করে আংটি দিয়েছি, তার ছোট মেয়ের বিয়ের সময় 300 টাকা খরচ করে জামদানি দিয়েছি। আমার টাকা কি গাছে পালে? বলো বৌমা, গাছে পালে? সবাই টাকা খরচ করতে পারে না মা। বাজে কথা বলবে না, খরচ ঠিকই করতে পারে, নিজের বেলায় পারে। 25 বছর ধরে তো দেখছি, নারী নক্ষত্র জানি। যাও বৌমা, ওই 10 টাকাটা তুমি রাস্তায় ফেলে দিয়ে এসো, আমার আলমারির উপর আছে। বাদ দেন মা। তোমাকে ফেলতে বলেছি, ফেলে দিয়ে এসো। ওই 10 টাকা নিয়ে আমি স্বর্গে যাব না। নীলু বেরিয়ে আসতেই শাহানা ফিসফিস করে বলল, আমাকে দিয়ে দাও ভাবি। এসো, নিয়ে যাও, আর একটু বাবুর কাছে গিয়ে বসো, এক্ষুনি দুধ খাবার জন্য কাঁদবে। বাবুর পাশে শফিক বসেছিল। সে গভীর মনোযোগে ফাইল দেখছে। আজ সারাটা দিন তার নষ্ট হয়েছে। হিসাবে কোথাও জট পাকিয়ে গেছে। হিসাবপত্র দেখার দায়িত্ব মনীন্দ্রনাথের। সে ছুটি নিয়ে বাড়ি গেছে। ভাইয়া, ভেতরে আসব? আয়। কি করছো? একটা ফাইল দেখছি। বসি একটু। শফিক অবাক হয়ে বলল, বস, জিজ্ঞেস করছিস কেন? তোমাকে কেমন জানি ভয় ভয় লাগে ভাইয়া, সারাক্ষণ এমন গম্ভীর হয়ে থাকো। শফিক হাসল। অফিসে সবাই নিশ্চয়ই তোমাকে ভয় পায়, পায় না?
পায় বোধ হয়, জানি না। তুমি মাস্টার হলে ছাত্রদের অবস্থা কাহিল হয়ে যেত ভাইয়া। শফিক ফাইলে মন দিল। হিসাবের জটটা না খুললে কিছুতেই আর মন বসবে না। মনীন্দ্র মহা ঝামেলা লাগিয়ে রেখে গেছে। ভাই একটা কথা শোনো। পরে শুনবো, কাজটাকে শেষ করে নি। কথা না বলে চুপচাপ বসে থাকা মুশকিল। শাহানা উসখুস করতে লাগল। কাজ শেষ করতে কতক্ষণ লাগবে ভাইয়া? শফিক জবাব দিল না। শাহানা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। রান্না শেষ হতে রাত 9টা বাজল। নীলু এসে বলল, শাহানা চট করে যাও তো, আনিসকে বলে আসো খাবার দেয়া হয়েছে। শাহানা অবাক হয়ে তাকাল। আমি আজ রাতে ওকে খেতে বলেছি। কেন ভাবি? এমনি বলেছি, খেতে বলার জন্য আবার বিরাট কোনো কারণ লাগবে নাকি? যাও বলে আসো। সিঁড়ি দিয়ে একা একা উঠতে ভয় লাগবে ভাবি, তুমি দরজা খুলে একটু দাঁড়িয়ে থাকো। আনিস চিলে কোঠার ঘরে থাকে, খাওয়া দাওয়া করে বাড়িওয়ালা রশিদ সাহেবের বাসায়। রশিদ সাহেবের সঙ্গে তার একটা ক্ষীণ আত্মীয়তার সম্পর্ক আছে। সে সম্পর্ক মোটেই জোরালো নয়। একসময় আশ্রয় দিয়েছিলেন, চেষ্টা চরিত্র করে সিটি কলেজে ভর্তিও করিয়েছেন। গত বছর আইএ ফেল করেছে এবং পড়াশোনা করবে না বলে জানিয়েছে। এরকম একজনকে ঘরে রেখে পোষার কোনো মানে হয় না। রশিদ সাহেব এখন প্রাণপণ চেষ্টা করছেন আনিসকে ঝেড়ে ফেলতে, পারছেন না। আনিসের এই জায়গা ছেড়ে নতুন কোথাও যাবার জায়গা নেই। জোর করে তাকে বের করে দেবার মতো নিষ্ঠুরতা তিনি দেখাতে পারছেন না। তাছাড়া ছেলে হিসেবে আনিসের বিরুদ্ধে কোনো অভিযোগ তার নেই। অত্যন্ত ভদ্র ছেলে, চেহারা ভালো, আচার ব্যবহার ভালো, চায়ের দোকানে বসে বিড়ি ফোঁকে না, মেয়েদের দেখে শীষ দেয় না। রশিদ সাহেবের মনে একটা গোপন পরিকল্পনা ছিল, আনিসকে পড়াশোনা করিয়ে নিজের কাছেই রেখে দেবেন, বিনার সঙ্গে বিয়ে দিয়ে দেবেন, মেয়ে জামাই তার কাছেই থাকবে। রশিদ সাহেবের স্ত্রী সেই পরিকল্পনা একেবারেই পছন্দ করেননি। স্বামীর নির্বুদ্ধিতায় রেগে অস্থির হয়েছেন। তার মেয়ে কালো নয়, কানা খোড়া নয়, তাকে হাভাতে ঘরের ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে? 10টা 5টা মেয়েও তার নয়, একটি মাত্র মেয়ে। তার বিয়ে হবে চাকর শ্রেণীর একটি ছেলের সঙ্গে? দেশে কি ডাক্তার ইঞ্জিনিয়ারের অভাব হয়েছে? না তাদের সহায় সম্পদ নেই? ঢাকা শহরে 3টি বাড়ি, গ্রামের সম্পত্তি, সবই তো তার মেয়েই পাবে। আনিসের সঙ্গে তার সম্পর্ক শুরু থেকেই খারাপ ছিল। ইদানিং তিনি তাকে সহ্য করতে পারছেন না। কারণটি অত্যন্ত সূক্ষ্ম। তিনি লক্ষ্য করেছেন আনিস খেতে বসলে বিনা তাকে এটা সেটা তার পাতে তুলে দিতে চেষ্টা করে। তিনি একদিন বিরক্ত হয়ে বলেছিলেন, ওর খাওয়ার সময় তোর থাকার দরকার কি? তুই কেন থালাবাটি নিয়ে দৌড়দৌড়ি করিস? বিনা অবাক হয়ে বলেছে, একটা লোক একা একা বসে খাবে? একা একা কোথায়? আকবরের মা আছে, রহিম আছে, তোর যাবার দরকার কি? অসুবিধা কি? অসুবিধা আছে, এতে লাই দেয়া হয়, লাই দিলে এরা মাথায় উঠবে। খবরদার তুই যাবি না। বিনা এর পরেও গিয়েছে। তিনি মনের মধ্যে একটা ভয় অনুভব করেছেন। সমবয়সী দুটি ছেলে মেয়ের ঘন ঘন দেখা সাক্ষাৎ হওয়া ঠিক না। বয়স খুব খারাপ জিনিস। একটা বয়সে সবাইকেই ভালো লাগে। আনিস ঘর অন্ধকার করে বসেছিল। শাহানা বাইরে থেকে ভয় পাওয়া গলায় ডাকল, আনিস ভাই। এসো শাহানা। ঘর অন্ধকার কেন? বাল্ব ফিউজ হয়ে গেছে। আপনি আসুন, ভাত দেয়া হয়েছে। ভেতরে এসো, বাইরে দাঁড়িয়ে কেন? না, আমি ভেতরে আসব না। কেন? শাহানা জবাব দিল না। আনিস বের হতেই শাহানা বলল, দরজা লাগাবেন না? অন্ধকারে তালা চাবি খুঁজে পাব না, আর চোর আমার ঘরে আসবে না, নেবার মতো কিছু নেই। সিঁড়ি অন্ধকার, এর মধ্যে কি আবার পানি ফেলে রেখেছে? শাহানা খুব সাবধানে পা ফেলছে। একবার পিছলে পড়ার মতো হল। আনিস বলল, আমার হাত ধরো শাহানা, পিছলে পড়ে হাত ভাঙবে। শাহানা কঠিন স্বরে বলল, হাত ধরতে হবে না, আমি ভালোই দেখতে পাচ্ছি। আনিস হাসল। অন্ধকারে তার হাসি দেখা গেল না। আনিসকে খেতে বলা হয়েছে শুনে মনোয়ারা অত্যন্ত বিরক্ত হলেন।
হুট করে কাউকে খেতে বলার অর্থটা কি? কোনো উপলক্ষ টুপলক্ষ থাকলেও একটা কথা, হঠাৎ তার মর্জি হলো, অমনি খেতে বলা হলো। দুপুর রাতে শাহানাকে পাঠানো হলো ডেকে আনতে। নীলুর আজ এটা নতুন না, আগেও বেশ কয়েকবার আনিসকে খেতে বলেছে। প্রথমবার তিনি নীলুকে তেমন কিছু বলেননি, শুধু শুকনো গলায় বলেছেন, কাউকে দাওয়াত টাওয়াত করতে হলে আগে আমাকে জিজ্ঞেস করবে বৌমা, বুঝলে? নীলু বলেছে, দাওয়াত তো না, ঘরে যা রান্না হয়েছে তাই খাবে। সেটাও আমাকে জানিয়ে করবে। নীলু কোনো উত্তর দেয়নি, কিন্তু আবার খেতে বলেছে এবং তাকে কিছুই বলেনি। শাশুড়ির কথার অবাধ্য হবার মতো মেয়ে নীলু নয়, কিন্তু এই একটি ব্যাপারে সে মনে হয় ইচ্ছে করেই অবাধ্য হচ্ছে। মনোয়ারার মনে হল এটা নীলুর ইচ্ছাকৃত অবাধ্যতা, জানিয়ে দেয়া যে সেও এই সংসারের কর্ত্রী, তারও অধিকার আছে। মনোয়ারা গম্ভীর মুখে শফিকের ঘরে ঢুকলেন। শফিক চোখ তুলে তাকাল, কিছু বলল না। কি করছিস? কিছু না। ভাত খেতে দেয়া হয়েছে, খেতে যা। শফিক উঠে দাঁড়াল। মনোয়ারা শীতল গলায় বললেন, বৌমা দেখলাম আনিস ছোড়াটাকে খেতে বলেছে। তুই বৌমাকে ডেকে জিজ্ঞেস করতো কেন বলেছে? এমনি বলেছে, জিজ্ঞেস করবার দরকার কি? মনোয়ারা আরও গম্ভীর হয়ে গেলেন। শফিক বলল, ব্যাপারটা কি? ব্যাপার কিছু না। কিছু না তো তুমি অত গম্ভীর হয়ে আছো কেন? মনোয়ারা তার জবাব দিলেন না, চলে গেলেন রান্নাঘরে। নীলু ব্যস্ত হয়ে বাটিতে তরকারি ঢালছে। আয়োজন খুবই সামান্য, ছোট মাছের তরকারি, একটা সবজি ও ডাল। তরকারি মনে হয় কম পড়ে যাবে। হোসেন সাহেব দরাজ গলায় বললেন, ছোট মাছের তরকারিটা বড় ভালো হয়েছে মা, আরও নিয়ে এসো। নতুন টমেটো দিয়ে রাঁধলে যে কোনো জিনিস ভালো হয়। নীলু পড়েছে মুশকিলে, তরকারি কিছুই নেই। মনোয়ারাকে ঢুকতে দেখে বলল, আপনি ওদের সঙ্গে বসে পড়ুন না মা। না, আমি আজ খাব না। কেন? শরীর ভালো লাগছে না, এই জন্য খাব না। তোমার কাছে জবাবদিহি করতে হবে নাকি? নীলা অপ্রস্তুত হয়ে পড়ল। কোনো কারণে তার শাশুড়ি রেগে আছেন, সে কারণটা ধরতে পারছে না। তরকারি তো সবটাই ঢেলে ফেললে, রফিক খাবে কি? ওকে একটা ডিম ভেজে দেব তোমা, ছোট মাছ সে এমনিতেই পছন্দ করে না। করুক আর না করুক, একটা জিনিস রান্না হয়েছে সেটা তাকে দেবে না? সে তো আর কাজের লোক না, এই বাড়িরই ছেলে না, তুমি সেটা মনে করো না? নীলু বড় লজ্জায় পড়ে গেল। মার গলা যেভাবে উঁচুতে উঠছে তাতে মনে হয় খাবার ঘর থেকে সবই শোনা যাচ্ছে। হাগারের পাগারের লোকজন ধরে আনলে তো খাবার কম পড়বেই, এটা তো আর হোটেল না। নীলু কি বলবে ভেবে পেল না, এখন কিছু বলা মানে তাকে আরও রাগিয়ে দেয়া। শোনো বৌমা, তোমাকে আরেকটা কথা বলি, শাহানা এখন বড় হয়েছে, কাউকে ডেকে আনার জন্য রাত দুপুরে তাকে ছাদে পাঠানো যায় না, বুঝতে পারছো? পারছি। নীলুর চোখে পানি এসে গেল। মনোয়ারা তাকিয়ে আছেন তীক্ষ্ণ দৃষ্টিতে, চোখের পানি তাকে বিন্দুমাত্র নরম করতে পারল না। হোসেন সাহেব দরজায় এসে উঁকি দিলেন। কই বোমা, তরকারির কথা বলেছিলাম। আনছি বাবা। মনোয়ারা না খেয়েই ঘুমোতে গেলেন। খাওয়া নিয়ে তাকে পীড়াপিড়ির সাহস নীলুর হল না। সে নিজেও না খেয়ে গভীর রাত পর্যন্ত জেগে বসে রইল রফিকের জন্যে। ইদানিং রফিক ফিরতে রোজ 11-12 বাজাচ্ছে। নীলুকে বলা আছে খাবার ঢাকা দিয়ে ঘুমিয়ে পড়তে, কিন্তু তাতে লাভ নেই, উঠে এসে দরজা তো খুলতেই হবে। এখন 12:30 বাজে, আজ বোধহয় আর আসবে না। নীলু ঘুমোতে গেল। বাবু কেমন দুহাত ওপরে তুলে ঘুমাচ্ছে, কম্বল সরে গেছে গা থেকে, টুকটুকে ফর্সা পা বের হয়ে আছে। ফ্ল্যানেলের পাজামা বানাতে হবে, যাতে কম্বল সরে গেলেও ঠান্ডা না লাগে। নীলু, তোমার একটা চিঠি আছে, দিতে মনে ছিল না, দেখো টেবিলের উপর। নীলু অবাক হয়ে বলল, তুমি জেগেছিলে নাকি? বাবুর পা থেকে কম্বল সরে গেছে, তুলে দাওনি কেন? শফিক কিছু বলল না। নীলু চিঠি নিয়ে আবার বসার ঘরে চলে এলো। চিঠি মার কাছ থেকে এসেছে, কাজেই এই চিঠি পড়তে পড়তে অনেকবার চোখ ভিজে উঠবে।
আড়ালে পড়াই ভালো। মা তার সব চিঠি শফিকের ঠিকানায় পাঠান। হয়তো ভাবেন এভাবে পাঠালে অন্য কেউ পড়বে না। মামুনি, মাগো, তোমার সোনামণিকে এখনো দেখিতে আসিতে পারিলাম না। যতবার মনে হয় ততবার কষ্ট পাই। কি করিব মা, হাত পা বাঁধা। বজলুর হাতের টাকা নাই, আসা যাওয়ার খরচ আছে। এদিকে বৌমাও অসুস্থ, ঘরে কাজের লোক নাই, সবকিছু আমাকেই দেখাশোনা করিতে হয়। লক্ষ্মী মা আমার, রাগ করিও না, ফেব্রুয়ারি মাসে যেভাবেই হোক আসিব। আর মা শোনো, তোমার শ্বশুর শাশুড়ি যে নাম রাখিতে বলেন সেই নামই রাখিও, তাদের অখুশি করিয়া কোনো কাজ করিও না। এই দিককার খবর ভালোই, বিলু বেড়াইতে আসিয়াছিল। তুচ্ছ ব্যাপার নিয়ে বৌমার সঙ্গে কথা কাটাকাটি হইয়াছে। দোষ বৌমার, মেয়েটা কয়েকদিন ভাইয়ের বাসায় থাকতে চেয়েছিল, রাগারাগির জন্যে পারে নাই। তুমি তাকে চিঠিপত্র দাও না কেন মা? বড় দুঃখী, তাকে নিয়মিত চিঠিপত্র দিও। বড় জামাইয়ের স্বভাব চরিত্র আগের মতোই আছে, বিলুর সঙ্গে তার সম্পর্ক নাই বললেই চলে। বুঝতে পারি না আল্লাপাক কেন আমার জন্যই সমস্ত দুঃখ কষ্ট জমা করিয়া রাখিয়াছেন। যাই হোক মা, তুমি এইসব নিয়ে চিন্তা করিও না, জামাইয়ের যত্ন নিও। তোমার সোনার সংসারের কথা যখন ভাবি তখন মনে বড় শান্তি পাই। তুমি বড় ভাগ্যবান মা, আল্লাহর কাছে সবুর স্বীকার করিও, না হইলে আল্লাপাক নারাজ হইবেন। সুদীর্ঘ চিঠি। নীলু চিঠি শেষ করে দীর্ঘ সময় একা একা বসে রইল। মাকে কিছু টাকা পাঠাতে পারলে হতো, এই মাসে সম্ভব হবে না। শফিকের হাতে কোনো টাকা পয়সা নেই। সংসারের খরচ বেড়েছে, আয় বাড়েনি। ক্রমে ক্রমেই শফিকের উপর চাপ বাড়ছে। এই চাপ আরও বাড়বে। সামনের দিনগুলি কেমন হবে কে জানে। গত মাসে সে নীলুকে হাত খরচের কোনো টাকা দেয়নি। লজ্জিত মুখে বলেছে, এই মাসে টাকা দিতে পারলাম না নীলু। এদিকে রফিক বলে রেখেছে, যেভাবেই হোক 200 টাকা দিতে হবে ভাবি, নয়তো একেবারে বেইজ্জত হব। প্রতি বছর শীতের সময় দেশের বাড়ি থেকে কিছু চাল আসে, এবার তাও আসেনি। কেন আসেনি কে জানে। রফিকের মনে ক্ষীণ আশা ছিল শারমিনের আচার আচরণে একটি পরিবর্তন লক্ষ্য করবে, বড় ধরনের কিছু না হলেও চোখে পড়বার মতো। পরিচিত ভঙ্গিতে একটু হাসবে, কিংবা করিডোরে দেখা হয়ে গেলে বলবে, কি কেমন আছেন? অথচ শারমিন আগে যেমন ছিল এখনও তেমন। গম্ভীর হয়ে ক্লাসে আসে, লেকচার শেষ হওয়া মাত্রই বিদায়। রফিকের আশা ছিল ডিপার্টমেন্টাল পিকনিকে সে যাবে, তখন এক ফাঁকে কিছু কথাবার্তা বলা হবে। কি ধরনের কথাবার্তা বলবে তাও ভেবে রেখেছে। জন্মদিন কেমন হলো? ভালোই, কবিতার বইটির জন্য ধন্যবাদ। আমি ভাবতেই পারিনি আপনি আমার জন্মদিন কবে সেটা জানেন। অনেক ঝামেলা করে বের করেছি, গরজটা যখন আমার। আপনার গরজ মানে? মানে কিছু নেই। ভেবে রাখা কথা কিছুই বলা হয়নি। শারমিন যায়নি পিকনিকে, অথচ 100 টাকা চাঁদা দিয়েছে। চাঁদা দিয়ে না যাওয়া হচ্ছে একটা বড়লোকি দেখানো। রাগে গা জ্বলে গেছে রফিকের। পিকনিকের সমস্ত আয়োজনটা তার করা, টাকাটা ফেরত দিয়ে অপমান করে 2-1টা কড়া কড়া কথা বলা যায়। খুব ঠান্ডা গলায় বলা যেতে পারে, আপনার টাকা আছে জানি, কিন্তু টাকার খেলাটা এইভাবে না দেখালেও পারতেন। টাকার খেলা আর যাকে দেখান দেখান, আমাদেরকে দেখাবেন না। রফিক ভেবে পেল না এই কথাটা ইউনিভার্সিটিতে বললে ভালো হবে না বাড়িতে গিয়ে বলবে। অনেক ভেবেচিন্তে সে বাড়িতে যাওয়াই ঠিক করল। অকারণে তো যাচ্ছে না, একটা কাজে যাচ্ছে, ইতস্তত বোধ করার কোনো কারণ নেই। কিন্তু রফিক ইতস্তত করতে লাগল। গেটের কাছে এসেও মনে হলো কাজটা ঠিক হচ্ছে না, ফিরে যাওয়াই ভালো। আবার ফিরে যেতে ইচ্ছা করছে না, এত দূর এসে ফিরে যাবার মানে হয় না। রহমান সাহেবের মেয়ে বাসায় আছেন? যে আছেন, যান, কুকুর কিচ্ছু করবে না। আপনি সোজা চলে যান এবং কলিং বেল দেন। দারোয়ান তাকে চিনতে পারছে না। তার চেহারা কি এতই সাধারণ যে মাত্র 2 সপ্তাহ আগে দেখাও গুবলেট করে ফেলেছে? দারোয়ান একা নয়, কুকুরটা পর্যন্ত তাকে চিনতে পারছে না। অথচ নিম্ন শ্রেণীর পশুদের নাকি স্মৃতিশক্তি খুব ভালো। একবার কোনো একটা জিনিসের ঘ্রাণ নিলে
একটা কুকুর নাকি সারা জীবন সেটা মনে রাখে। এই কুকুরটার সেদিন সর্দি ছিল বোধহয়। সেদিন যেমন শুঁকতে শুঁকতে আসছিল, আজও তাই আসছে। গতবার বেল টিপতেই দরজা খুলে দিয়েছিল শারমিন, আজও তাই হবে নাকি? না, সেরকম হল না। বয়স্ক একজন মহিলা দরজা খুলল। কাজের মেয়ে না আত্মীয় স্বজনদের কেউ? আত্মীয় স্বজনদের কেউ হলে সালাম দেয়া দরকার। রফিক নরম স্বরে বলল, শারমিন আছে? জি আছে। একটু বলেন রফিক এসেছে। বসেন, খবর দিই। রফিক এন্ট্রি রুমে বসে রইল। তার মনে হতে লাগল, যেসব কড়া কড়া কথা সে ভেবে রেখেছে সেসব বলাটা বোধহয় ঠিক হবে না। কারো বাড়িতে এসে অভদ্র হওয়া যায় না। তাছাড়া পিকনিকে না যাবার তার নিশ্চয়ই কোনো কারণ আছে। অসুখ বিসুখ হতে পারে, জরুরি কাজকর্ম থাকতে পারে। না জেনে হাউকাও করা ঠিক না। রফিক বেশ অনেকক্ষণ বসে রইল। যে মহিলাটি বসতে বলেছে সে এলো না। অল্প বয়সী একটি মেয়ে এসে বলল, আপামনি বাসায় নেই। তার মানে? রফিকের বিস্ময়ের সীমা রইল না। সে কি বলবে বুঝে উঠতে পারল না। মেয়েটি দ্বিতীয়বার বলল, আপামনি বাসায় নাই। রফিক উঠে দাঁড়াল। কিছু একটা বলা উচিত, কিন্তু কিছুই মনে আসছে না। তোমার আপাকে বলবে মিথ্যা কথা বলবার কোনো দরকার ছিল না। দেখা করবে না বললেই চলে যেতাম। রফিকের ইচ্ছা করছে ছুটে পালিয়ে যেতে, কিন্তু তা সম্ভব নয়। তাকে হেঁটে হেঁটে গেট পর্যন্ত যেতে হবে। এই বিশাল বাড়ির কম্পাউন্ড থেকে বেরোতেও সময় লাগবে। রফিক, তোমার শরীর খারাপ হয়েছে নাকি? না। সারাদিন শুয়ে আছো, ব্যাপার কি? ব্যাপার কিছু না। আমার তো মনে হয় তোমার জ্বরটর কিছু হয়েছে। চোখ লাল। তোমার মনে হলেই তো হবে না ভাবি, আমারও মনে হতে হবে। আমার মনে হচ্ছে শরীর ঠিকই আছে। তুমি উঠে এসো, তোমাকে ডাকছেন। কে ডাকছেন? কবির মামা, ঘণ্টাখানেক আগে এসেছেন। কি, আসবে না? কবির মামা তো আর পালিয়ে যাচ্ছেন না। আসছেন যখন ইনশাল্লাহ মাসখানিক থাকবেন। ধীরে সুস্থে আসছি। রফিক তার পাঞ্জাবির পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করল। কবির মামার বয়স প্রায় ৬০ বছর। ছোটখাটো মানুষ, থুতনিতে অল্প কিছু দাড়ি আছে। মাথার চুল দাড়ি সমস্তটাই ধবধবে সাদা। স্বাস্থ্য বয়সের তুলনায় অনেক ভালো, এবং যতটা না ভালো তিনি নিজে মনে করেন তার চেয়েও ভালো। যার জন্যে মাঝে মাঝে গুরুতর ঝামেলা, এবং যতটা না ভালো তিনি নিজে মনে করেন তার চেয়েও ভালো, তার জন্যে মাঝে মাঝে গুরুতর কিছু ঝামেলার সৃষ্টি হয়। আজও এরকম একটা ঝামেলা বাঁধিয়েছেন। ৬টা ঝুনা নারিকেল নিয়ে কমলাপুর রেল স্টেশন থেকে কল্যাণপুর পায়ে হেঁটে চলে এসেছেন। এরকম একটা কাণ্ড করবার পেছনে একমাত্র যুক্তি হচ্ছে, কোনো বাস কন্ডাক্টর নারিকেল হাতে বাসে উঠতে দিতে রাজি হয়নি। একজন রাজি হয়েছিল, কিন্তু সে নারিকেলের জন্য আলাদা ভাড়া দাবি করায় কবির মামা রেগে আগুন হয়ে যান এবং হাঁটতে শুরু করেন। কল্যাণপুর এসে পৌঁছতে তার ৩.৫ ঘন্টা সময় লাগে। বাসায় ঢুকেই তিনি সোফায় লম্বা হয়ে পড়েছেন, উঠে দাঁড়াতে পারছেন না। কোমরের একটা পুরনো ব্যথা মাথা চাড়া দিয়ে উঠেছে। মনোয়ারা বললেন, পিঠে তেল মালিশ করে দিবে? ধিক, বোমাকে বল তেল গরম করতে। হোসেন কোথায়? পেনশনের টাকা তুলতে গেছে, এসে পড়বে। আসুক, তার সঙ্গে আমার একটা বোঝাপড়া আছে। চা করে দিক? চা না, লেবু দিয়ে ১ গ্লাস শরবত করে আনতে বলো। নীলু পিঠে তেল মালিশ করতে বসল। কবির মামা ক্ষীণ স্বরে বললেন, মানুষের সেবা আমি নেই না, লজ্জা লাগে। কিন্তু মা, তোমার সেবা নিতে লজ্জা লাগে না। মনে হয় এই সেবাটাতে আমার অধিকার আছে। অধিকার তো আছেই। না গো মা, অধিকার নাই। ২ মাস আগে তোমার একটা মেয়ে হলো, আমাকে কেউ একটা খবর দেয় নাই। এখানে এসে জানলাম মেয়ে হবার খবর। নীলু খুব লজ্জা পেল। মনোয়ারা সরে গেলেন। কবির মামা গম্ভীর গলায় বললেন, বুঝলে বৌমা, সত্যিকার আত্মীয়তার সম্পর্ক তো নাই, সেই জন্যেই এই অবস্থা। যখন উপস্থিত হই তখন আমার কথা মনে হয়। শফিকের বিয়ের কার্ড পাই বিয়ের ১ সপ্তাহ পর। নীলু চুপ করে রইল।
বিয়ের পর হঠাৎ মনে পড়েছে, আরে কবির মামাকে তো বলা হয় নাই, তখন একটা কার্ড পাঠিয়ে দিয়েছে। নীলু দৃঢ়স্বরে বলল, আর এরকম ভুল হবে না মামা। না হওয়াই উচিত। ভালোবাসার জবাব ভালোবাসা দিয়েই দিতে হয়। রফিক আসছে না কেন? হাই রফিক। রফিক। রফিক উঁকি দিল। কেমন আছো মামা? ভালোই আছি। কোমর ভেঙে ফেলেছ নাকি? কবির মামা জবাব দিলেন না। দেখি পাটা দাও, সালাম করি, নয়তো পরে ক্যাটক্যাট করবে। তোর অসুখ বিসুখ নাকি? না। এরকম গম্ভীর হয়ে আছিস কেন? মনে হয় বিরক্ত? বিরক্ত না হয়ে উপায় আছে? তুমি এসেছো, ঘরটা ছেড়ে দিতে হবে তোমাকে। সোফায় আমি ঘুমাতে পারি না। আয়েসি হয়ে গেছিস মনে হয়। পরীক্ষা কবে? এপ্রিল মাসে। প্রিপারেশন কেমন? সেকেন্ড ক্লাস টাইপ। আমি তো মামা লাইফ লং সেকেন্ড ক্লাস ছাত্র। পড়াশোনা ছাড়া অন্য কোনো বিষয়ে আলাপ করতে চাইলে করো। পড়াশোনার আলাপ করতে ভালো লাগে না? না। যা আমার সামনে থেকে। রফিক খুশি মনেই বের হয়ে গেল। কবির মামা বহু কষ্টে উঠে বসলেন। ব্যথা অনেকখানি কমেছে। এখন আর একে প্রশ্রয় দেয়া যাবে না। এসব জিনিস প্রশ্রয় দিলেই বাড়ে। এবার তোমার কন্যাকে নিয়ে এসো গোমা। নীলু তার মেয়েকে নিয়ে এলো। চশমাটা দাও, চশমা ছাড়া ভালো দেখি না। বাবুকে দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন। বারবার বলতে লাগলেন, তোমার এই মেয়ে সাহানার মতো রূপসী হবে। বড় সুন্দর, গোলাপ ফুলের মতো লাগছে। আপনি মামা দোয়া করবেন। এই যুগে মা দোয়াতে কাজ হয় না। কোনো যুগেই হয় না, কাজ হয় কর্মে। কর্ম ঠিক রাখবে, তাহলেই হবে। নাম কি রেখেছ মেয়ের? এখনো রাখা হয় নাই। বাবা রেখেছেন টুনি। টুনি ফুনি আবার কিরকম নাম? আপনি একটা নাম রাখেন মামা। আমার নাম কি আর পছন্দ হবে? পছন্দ হবে, আপনি রাখেন। কবির মামা কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন, তোজল্লি। তোজল্লি রাখো। এর মানে হচ্ছে আল্লাহর জ্যোতি। নীলুর মুখ শুকিয়ে গেল। ঠিক তোজল্লি ধরনের নাম সে আশা করেনি। নাম পছন্দ হয়েছে তো মা? জি হয়েছে। তাহলে তোজল্লি রাখো। তিনি ফতুয়ার পকেট থেকে একটা 100 টাকার নোট বের করে মেয়ের মুখ দেখলেন। এই 100 টাকাই ছিল তার সঙ্গে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা এই সব দিন রাত্রি। আজ দ্বিতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।